হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যাঁ তোমরা রেজ করতে পারো, যে কিছু বলতে চাও যে না বুঝি নাই সমাজ সম্পর্কিত যে ফেনোমেনা গুলো, হ্যাঁ সমাজ কাকে বলে। স্যার ক্যারেক্টারিস্টিক্স এর এখানে ডাইনামিক ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝো নাই না? হ্যাঁ। আচ্ছা, ডাইনামিক অর্থটা কি বলো তো? গতিশীল, হ্যাঁ, চলমান। চলমান, হ্যাঁ। তো আমরা যে সমাজের ব্যবস্থায় বাস করতেছি, আজ থেকে 20 বছর আগে সমাজের স্ট্রাকচারটা এরকম ছিল বলতো? না স্যার। এরকম ছিল না। কি কি পরিবর্তন হয়েছে? অনেক অনেক পরিবর্তন হয়েছে, হ্যাঁ বলে শেষ করা যাবে না। আবার আরো 30 বছর পরে কোন জায়গায় যাবে সমাজ ব্যবস্থা? সেটা তো হচ্ছে বলা যায় না। কিন্তু পরিবর্তন তো হবে নাকি? জি স্যার। কন্টিনিউ পরিবর্তন হচ্ছে, আজকে থেকে কাল কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সুতরাং এইটাকে বলা হয় ডাইনামিক। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলে মানে রান করবে সমাজ ব্যবস্থা। কি আবার টাইম টু টাইম এটার যে তোমার ইনস্টিটিউশন গুলো চেঞ্জ হবে, রুলস রেগুলেশন গুলো চেঞ্জ হবে, নিয়ম কানুন গুলো চেঞ্জ হবে, এটাকেই সমাজের পরিবর্তন বলে, বুঝছো? একই সাথে ফিজিক্যাল অনেক কিছুই চেঞ্জ হবে। হ্যাঁ, যখন তোমার রুলস রেগুলেশন চেঞ্জ হবে, মানুষের চাহিদা চেঞ্জ হবে, তখন মানুষের যে বেসিক নিডস সেগুলো চেঞ্জ হয়, তাই না? যেমন মোবাইলের ব্যাপারটা তোমাদের চিন্তা করো। হ্যাঁ, আরো 20 বছর 30 বছর আগে প্রত্যেকের হাতে মোবাইল থাকবে, এভাবে কমিউনিকেট করতে পারবে, এরকম ভাবে আমরা কি চিন্তা করতে পারতাম? না। এখন দেখো, মোবাইল ছাড়া তোমরা চলতে পারবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু এটার সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে। তার মানে এক মোবাইল যে বিষয়টা, হ্যাঁ আমাদের হ্যান্ডসেট যেটা আছে, এটা আমাদের একটা বেসিক নিডস এর মধ্যে পড়ে গেছে না? গ্রামে এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে মোবাইল সেট নেই, তাই না? এভাবে সমাজ পরিবর্তন হচ্ছে। আর টেকনোলজির পরিবর্তনটা সমাজের পরিবর্তনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এটা এনিবডি এলস মোর ক্যারেক্টারিস্টিক্সে আরো কেউ কোনো কিছু বুঝো না, এরকম কেউ আছো? স্যার গ্রেগরিয়াস মানেটা কি বলছিলেন, মানে ভুলে গেছি। এই তো খাতা রাখো না সাথে, তোমাদের কলম খাতা সবসময় সাথে রাখবা, হ্যাঁ। খাতায় লেখা আছে, বাংলাটা লিখতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে এমন একটা টেন্ডেন্সি মানুষের, একসাথে বসবাস করার টেন্ডেন্সি। মানুষ তো একা বসবাস করতে পারে না, সেই জন্যই কিন্তু মানুষ সমাজ গঠন করেছে। একা থাকতে পারে না, তাই না? জি স্যার। মেন ক্যান নট লিভ অ্যালোন, তোমরা একটা প্যারাগ্রাফে পড়েছো, হ্যাঁ। সো হি ওয়ান্টস কোম্পানি, জাস্ট লাইক অ্যাজ দিস এক্সাম্পল। হ্যাঁ, যেটা মানুষের একটা চিরাচরিত নেচার, প্রকৃতি, যে তারা একসাথে বসবাস করবে। এটা কি বলে গ্রেগরিয়াস নেচার। হ্যাঁ, লিভ জি টুগেদার, সাচ কাইন্ড অফ টেন্ডেন্সি, একসাথে বসবাস করার যে নেচার। দেখবা তোমার এক বন্ধু একা একা হেঁটে যাচ্ছে, দেখবা আরেক বন্ধু ডাক দিয়ে বলবে, "এই একা যাচ্ছিস কেন, দাঁড়া তোর সাথে কথা বলতে বলতে যাই।" বুঝছো? সুতরাং এভাবেই মানুষের মধ্যে কম্পেনিয়নশিপ তৈরি হয়। হ্যাঁ, এটা মানুষের প্রকৃতিগত একটা নেচার। তারপরে আমরা সরাসরি সমাজ বিজ্ঞানে চলে আসতেছি। হ্যাঁ, সমাজ বিজ্ঞান কি? সমাজ থেকে সমাজ বিজ্ঞানের উৎপত্তি। হ্যাঁ, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি বলা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে বই থেকে বিভিন্ন নেওয়া হয়েছে, বাট তোমাদেরকে তোমার বিষয়টা মনে রাখতে হবে যে যে আমরা যেই স্যার, সমাজ আলোচনা করলাম, হ্যাঁ এটার বিজ্ঞানটাকে বলে সমাজ বিজ্ঞান। হ্যাঁ বলো, কি স্যার বল? আমরা কিন্তু স্লাইড দেখতে পাচ্ছি না। তাই নাকি? জি স্যার। আচ্ছা, আমি শেয়ারে দেই নাই। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, যাচ্ছে। হ্যাঁ, সোশিওলজি ওয়ার্ডের উৎপত্তি আসলে দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটা হচ্ছে সোসিয়াস আর একটা হচ্ছে লগস। হ্যাঁ, দুইটার একটা সোসিয়াসের মিনিংটাই হচ্ছে যে যে সোসাইটি বা অ্যাসোসিয়েট, আর লগসের মিনিং তো তোমরা জানোই যে সায়েন্স অফ স্টাডি। দুইটার কম্বিনেশন হচ্ছে সোশিওলজি। হ্যাঁ, দ্যাট মিনস সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি, মানে সমাজ বিজ্ঞান। দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে সোশিওলজি ওয়ার্ড এর উৎপত্তি হয়েছে। আর এই ওয়ার্ড ইউজ করেন
ফ্রেঞ্চ ফিলোসোফার বা সোশিওলজিস্ট অগাস্ট কট, হ্যাঁ, 1839 সালে প্রথম এই ওয়ার্ড উনি ইউজ করেন। এই জন্য অগাস্ট কটকে কিন্তু সোশিওলজির ফাদার বলা হয়। যদিও অগাস্ট কটের আগে আরাবিয়ান সমাজবিজ্ঞানী ইবনে খালদুন সোশ্যাল কালচার শব্দটা ইউজ করেছিলেন। অগাস্ট কটের আগে অনেক সমাজবিজ্ঞানী সমাজ নিয়ে চিন্তা করেছেন, হ্যাঁ, সমাজ নিয়ে অনেক চিন্তা করেছেন, গবেষণা করেছেন, পাবলিশ করেছেন, রিসার্চ করেছেন, বাট বাট এই প্লিজ সখী মিউট মিউট করে কর, রাখো। সখী। এই স্নিগ্ধা মিউট কর। সখী হ্যাঁ, মিউট করে নিও, হ্যাঁ, নাহলে প্রবলেম হয়। কি নাম বললেন? ফাদার অফ দ্য সোসিওলজি অগাস্ট। হুম, ঠিক আছে। সমাজবিজ্ঞানটা হচ্ছে যে অগাস্ট কোট বলছে সোশিয়োলজি দ্য সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা, হ্যাঁ, সাবজেক্ট টু ন্যাচারাল এন্ড ভেরিয়েবল লস ডিসকভারি হুইচ ইজ অবজেক্ট অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, অগাস্ট কোটকে কিন্তু সোশিয়োলজির ফাদার বলা হয়। এটা কিন্তু তোমাদের মানে বিভিন্ন সময় আমি দেখেছি যে বিভিন্ন পাবলিক পরীক্ষা আছে না, চাকরির পরীক্ষা আছে, বিসিএস আছে, সেখানেও কিন্তু বিভিন্ন সাবজেক্টের ফাদারকে সেগুলো বিষয়ে থাকে বিষয়টা। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে আর কি ফিউচারের জন্য, যে সমাজবিজ্ঞানের জনককে। হ্যাঁ, অগাস্ট কোট মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফিলোসোফার অগাস্ট কোট। সোশিওলজিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করেছে। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে চিন্তা করবা যে সমাজ আমরা যে সম্পর্কিত আলোচনাগুলো করলাম এটা আর হচ্ছে সিস্টেমেটিক একটা স্টাডি। বিজ্ঞান কাকে বলা হয় তোমরা তো জানোই, যে বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমার সিস্টেমেটিক্যালি বিভিন্ন বিষয়কে স্টাডি করা হয়, তাই না? বিজ্ঞান, হ্যাঁ, তোমরা তো বেসিক্যালি ন্যাচারাল সায়েন্স পড়তেছো, সেখানে বিজ্ঞানের বিষয়টা আরো বেশি বেশি পরিষ্কার, যে সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করে কোনো কিছু আবিষ্কার। যেমন বর্তমানে করোনা প্যান্ডেমিক চলতেছে, দেখো উইদিন 1 ইয়ারের মাধ্যমে টিকা আবিষ্কার হয়ে গেল না? হ্যাঁ, এটা এটা কিসের কন্ট্রিবিউশন? এটা বিজ্ঞানের কন্ট্রিবিউশন, এটা মনে মনে রাখতে হবে। এবং এটা বলা বাহুল্যই যে বিজ্ঞান এখানে হেল্প করেছে। বিজ্ঞানের যে তথ্য উপাত্ত নিয়ে করোনা ভাইরাসের যে ভাইরাসটাকে নিয়ে সাধারণত এটাকে নিয়ে রিসার্চ করেছে। এটা মানে প্রোটিনের ধরন কি, হ্যাঁ, এটা কিভাবে মানুষের শরীরকে আক্রান্ত করে, মানুষের ইমিউনিটিকে কিভাবে এটাকে দুর্বল করে ফেলে, হ্যাঁ, সেই জন্য এটাকে রিভার্সলি গবেষণা করে এবং এই ভাইরাস থেকে দেখো এটার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তাই না? সুতরাং এখানে সায়েন্টিফিক অনেকগুলো প্রসেস, সায়েন্টিফিক অনেকগুলো স্টেজ তোমাকে মেনটেন করতে হয়েছে। যদিও টিকার সাস্টেনেবিলিটি নিয়ে প্রশ্ন আছে, এটা বেশি দিন কন্টিনিউ করবে না হয়তো, বা একটা সময় লাগবে আরো, যে লং টার্ম যে ভ্যাকসিন গুলো কাজ করে, হ্যাঁ, যেগুলো অলরেডি এস্টাবলিশড, হ্যাঁ, আমাদের যেমন বাচ্চাদের টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলো লাইফ লং এর একটা ইয়া থাকে, হ্যাঁ, গ্যারান্টি থাকে। বাট এই করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখো অনলি 6 মান্থ, 1 বছর কেউ বলতেছে, এখনো এটা নিয়ে গবেষণা চলবে। সুতরাং এই করোনা ভাইরাসের টিকার যে গবেষণা, এটা এখানেই শেষ হবে না, হ্যাঁ, এটা আর একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। সুতরাং এই শুধু প্যান্ডেমিক সিচুয়েশনকে মানে স্টেবল রাখার জন্য ফার্দার টাইম বিং এর জন্য এটা তৈরি হয়েছে। এছাড়া যেহেতু একটা ইকোনমির বিষয় আছে, ওয়ার্ল্ড এখন বিশ্বায়নের যুগ, এবং যারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, হ্যাঁ, তাদের দেশগুলোতেই কিন্তু এটার গবেষণা বেশি হয়েছে এবং তাড়াতাড়ি এটা কিন্তু একটা সায়েন্টিফিক প্রসেসে তারা বের করেছে। সমাজের ক্ষেত্রেও ঠিক, সমাজের অনেক বিষয়গুলো থাকে, অনেক ক্রাইসিস থাকে, হ্যাঁ, অনেক প্রবলেম থাকে। এখন আমি যদি বলি যে করোনা ভাইরাসের কারণে কি সমাজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরা ডেফিনেটলি বলবা যে হ্যাঁ। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? যে করোনা ভাইরাসের কারণে দেখুন বাংলাদেশে প্রথম যখন লকডাউন দিয়ে দিল, হ্যাঁ, তখন অনেক ক্রাইসিস শুরু হয়ে গেল না? শহরগুলোতে মানুষের মানে যারা দিন এনে দিন খায়, অনেক লোকজন গ্রামে চলে গিয়েছে, কাজ করতে পারেন। কিছু তো শোনা যায় না। স্যার কি মিউট হয়ে গেছে? স্যার মিউট হয়ে আছে।
স্যারকে বল যে আনমিউট করতে, আমাদের কথা তো স্যার শুনতেছে। স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। এ বাবা কেবল ডিসকানেক্ট হলে সাথে সাথে স্যারে বলবো স্যার কই স্যার কই, একটু ধৈর্য ধর। স্যারের কাছে কারেক্ট। আচ্ছা, আমাকে কে আনমিউট ইয়া করেছে, মিউট করেছে আমি বুঝতে পারি নাই। তোমাদের ওখান থেকে কে হোস্ট হিসাবে কি কি কাজ করে, এরকম বিষয়টা আছে নাকি? না স্যার, হ্যাঁ, আমি তো লেকচার দিচ্ছি, আমি তো মানে ল্যাপটপে টাচও করি নাই, দেখি যে হ্যাঁ স্যার এখানে তো হোস্টও নাই কো হোস্টও নাই। এটা অটোমেটিক্যালি এরকম হলো কেন বুঝতে পারছি না। ভেরি ইন্টারেস্টিং। তার মানে এই তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম যে সোশ্যাল ক্রাইসিস নিয়ে, এটা শুনতে পারো নাই তোমরা না? স্যার স্ক্রিনও এখন দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিন শেয়ারটা আরেকবার দেন। টেকনোলজি সুবিধা অসুবিধা সবকিছুই আছে। কি হলে এখন দেখা যায়? জি স্যার। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, যেটা বলছিলাম, এই যে এক্সাম্পল দিয়েছিলাম, এটা কি শুনতে পেরেছো কিনা, যে যে সোশ্যাল ক্রাইসিস থেকে, হ্যাঁ, বিভিন্ন ক্লাস যে করোনা ভাইরাসের এক্সাম্পল দিলাম, এই যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সমাজে যে একটা ক্রাইসিস চলতেছে, হ্যাঁ, সেটার উপর বেস করে দেখো যে টিকা আবিষ্কার যেটা হয়েছে, এটা নিয়ে যে কথাগুলো বললাম, এটা শুনতে পেরেছিলা তোমরা? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড, দ্যাটস ফাইন। এটা একটা বড় এক্সাম্পল যে দেখো, সমাজে কখনো কোনো ক্রাইসিস তৈরি হলে সেই সমাজকে নিয়ে মানুষ গবেষণা করে এবং গবেষণার মাধ্যমে বিভিন্ন সমাধান বের করার চেষ্টা করে, এবং এই সমাধানটা বের করার জন্য কিছু প্রসেস থাকে, প্রক্রিয়া থাকে, সিস্টেমেটিক স্টাডি থাকে, এটাকেই কিন্তু বিজ্ঞান বলা হয়। তেমনি সমাজ বিজ্ঞানের ডেফিনেশনের ক্ষেত্রেও এটা, যে সমাজের যে বিষয়গুলো আছে, ইভেন্টগুলো আছে, ক্রাইসিস হতে পারে, সেটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে, হ্যাঁ, সিস্টেমস হতে পারে। এই সিস্টেমের মধ্যে যখন কোনো প্রবলেম হয়, সেই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি, সেই সিস্টেমটাকে হারমোনিয়াসলি একসাথে করার জন্য, হ্যাঁ, যে বিষয়গুলোকে নিয়ে স্টাডি করা হয়, হ্যাঁ, স্পেসিফিক্যালি সিস্টেমেটিক্যালি, সেটাকেই বলা হয় সমাজ বিজ্ঞান। হ্যাঁ, ডেফিনিশনের মাধ্যমে দেখবা যে তোমরা এই বিষয়গুলো আছে এটা। আর রুরাল সোশিওলজি, তাহলে আমরা সোশিওলজি সম্পর্কে জানলাম, তাহলে আমরা এখন রুরাল সোশিওলজিতে চলে যাই। হ্যাঁ, রুরাল বুঝো তো তোমরা না? আমাদের সাবজেক্টের ম্যাটারটাই কিন্তু রুরাল সোশিওলজি, তাই না? সোশিওলজি অফ, হ্যাঁ, গ্রামীণ সমাজ। হ্যাঁ, সুতরাং ওই সাবজেক্টের নমিনক্লেচারটা হয়েছে এবার যে সোশিওলজি অফ ফার্মিং অ্যান্ড রুরাল লাইফ। যেহেতু তোমাদের এগ্রিকালচারাল সায়েন্স স্টাডি করতেছে, সুতরাং ফার্মিং এর সাথে পুরাটাই জড়িত। সুতরাং এগ্রিকালচারাল যে লাইফটা আছে, সেটা মূলত আমাদের প্র্যাকটিস হয় রুরাল এরিয়াতে, এবং সেই রুরাল এরিয়াতে এই এগ্রিকালচারাল প্র্যাকটিস হওয়ার কারণে সেখানে মানুষের যে জীবনযাত্রাটা আছে, লাইফটা আছে, সেটার একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা হচ্ছে রুরাল সোশিওলজি। সমাজ, যেমন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সায়েন্টিফিক স্টাডিকে সোশিওলজি বলা হয়, তেমনি ভাবে রুরাল এরিয়ার বিভিন্ন বিষয়গুলোকে, হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করাকেই বলা হয় রুরাল সোশিওলজি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা স্যান্ডারসন রুরাল সোশিওলজি ইজ দ্য সোশিওলজি অফ রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করেছে। রুরাল সোশিওলজি is the study of human relationship in rural environment. আমরা সোশিওলজি ডেফিনেশনে দেখি যে ইন্টার রিলেশনশিপ বিটুইন, হ্যাঁ, পিপলস, গ্রুপস, হ্যাঁ, ডিফারেন্ট অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলোর মধ্যে যে ইন্টার কানেকশন, ইন্টার রিলেশন, হ্যাঁ, ওইটার একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা হচ্ছে সোশিওলজি। তেমনি ভাবে রুরাল এরিয়ার যে বিষয়গুলো আছে, সেগুলো রুরাল এনভায়রনমেন্ট, রুরাল হিউম্যান স্ট্রাকচার যেটা আছে, গ্রুপস আছে, ফ্যামিলি আছে, ইনস্টিটিউশন আছে, এগুলোর মধ্যে যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, গবেষণা, সেটাকে বলা হয় রুরাল সোশিওলজি। রুরাল পপুলেশন, রুরাল লাইফ, হ্যাঁ, রুরাল সোশ্যাল অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলোর মধ্যে, এবং সোশ্যাল প্রসেস যেটা আছে। সুতরাং তোমাদের ফুল কনসেন্ট্রেশন দিতে হবে রুরাল এরিয়ার প্রতি। হ্যাঁ, রুরাল এরিয়াতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন রুরাল
area এবং what is their problems, what is their questions, how come they overcome their present situation or any obstacle situation. However, whenever they fail in any problem in rural area, in regarding their demand or regarding their crisis in terms of their social crisis, social problem, lots of things are happening in rural area. এটা প্র্যাকটিক্যাল, আমাদের দেশে রুরাল এরিয়াতে অনেক প্রবলেম আছে এবং এই প্রবলেমগুলো সলভ করা অনেক কঠিন ব্যাপার হয়। আমাদের রুরাল এরিয়াতে যে প্রবলেমগুলো হয় এগুলো সমাধান করার জন্য আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন গড়ে ওঠে, যেগুলো ফর্মাল ইনস্টিটিউশন, ইনফর্মাল ইনস্টিটিউশন। আমি গত ক্লাসে তোমাদের বলে থাকবো যে সেই ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে বিভিন্ন ক্রাইসিস গুলো দূর করার চেষ্টা করা হয়, বাট সব প্রবলেমই যে ইনস্টিটিউশন দূর করে না সেরকম। বিভিন্ন প্রবলেম থাকে, মনে করো মানুষের ব্যক্তিগত চাহিদার যে প্রবলেম গুলো আছে, মানে যেমন এগ্রিকালচারাল ফার্মিং এর ক্ষেত্রে ব্যক্তিগত মানুষের যে মনে করো কোনো মানুষ তার অনেক জমি আছে, বাট সেই জমিতে তার যে সার বীজ বিভিন্ন ইনপুট লাগবে, তাই না, সেই ইনপুটের চাহিদা সে মিট আপ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে সে দেখবা যে ব্যক্তিগতভাবে সে মানুষের কাছ থেকে টাকা ধার করে সেই ইনপুট পারচেজ করতেছে বা রিলেটিভসদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনপুট নিচ্ছে, সার হোক, বীজ হোক বা ক্যাশ ক্যাপিটাল হোক, তার ফার্মিংটাকে সাস্টেইন করার জন্য বা সেখানে তার প্রোডাকশনটাকে কন্টিনিউ করার জন্য তার একটা ব্যক্তিগত উদ্যোগে এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেরকমই হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি ইনস্টিটিউশনালি চিন্তা করো যে গ্রামের একজন ফার্মার্স, সে সার, বীজ এবং বিভিন্ন উপাদানের জন্য সে যখন ফার্মিংটাকে কন্টিনিউ করতে পারে না, ক্যাপিটাল ল্যাকিংস এর কারণে, এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক একটা দায়বদ্ধতা থেকে যায়। যেমন এগ্রিকালচারাল ব্যাংক, কৃষি ব্যাংক আছে, তাদের দায়িত্ব কিন্তু এখানে ফার্মারদের খুঁজে বের করে ফার্মারদেরকে মানে কৃষি লোন দিয়ে ফেসিলিটেট করা। দেখো অ্যাকচুয়ালি কি এটা কি হয় কিনা গ্রাম এরিয়াতে, অথচ এগ্রিকালচারাল ব্যাংকের উদ্দেশ্যই কিন্তু এই জন্যই কিন্তু এস্টাবলিশড হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক যেটা তোমরা জানো, সেটার পারপাস কিন্তু এটাই। এছাড়াও এখন অনেক ধরনের ব্যাংক রুরাল এরিয়াতে কাজ করতেছে। আরেকটা ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক, যেটা গ্রামীণ, যেটা ডক্টর ইউনিসের মাধ্যমে তৈরি করা, যেটা পারপাস ছিল মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, যেটা অলরেডি নোবেল প্রাইজে পেয়েছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনিস মিলে, দুইজন মিলে, তার প্রতিষ্ঠান এবং ডক্টর ইউনিস ব্যক্তিগতভাবে এই গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল প্রাইজ পেয়েছে। এটা জানো তো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব একটা, এটা জানা উচিত যেহেতু রুরাল সোশিওলজি স্টাডি করতেছো। এবং ডেফিনেটলি যে ব্যাংকের পারপাসটা খুব ভালো ছিল, বাট পরবর্তীতে হয়তো বা বেশি প্রফিট মেকিং এর জন্য তাদের যে স্ট্র্যাটেজি গুলো ছিল সেগুলো হয়তো বা অনেক বিতর্কের বিষয়ের মধ্যে ছিল। যে তুমি ব্যাংক মনে করো আজকে তোমাকে লোন দিচ্ছে, ঠিক আছে, গরু কেনার জন্য বা হাঁস মুরগি ছাগল বা প্রোডিউসের জন্য, বাট তোমাকে নেক্সট উইক থেকে সেই লোন মানে যে তোমাকে যে লোনটা দিচ্ছে সেটার ইনস্টলমেন্ট দিতে হবে, তাই না, আউটপুট আসার আগে। এখানে এটা একটা বড় গ্যাপ, বুঝতে পেরেছো? বড় গ্যাপ না? তুমি মনে করো আজকে তুমি গরু কিনলা, তোমার কি এক সপ্তাহ পরে গরু দুধ দিবে বা বাছুর দিবে? এটা একটা বড় ল্যাকিং ছিল, এখনো আছে, এখনো চলতেছে এই ধরনের প্রোগ্রাম, আশা আছে, ব্রেক, নট অনলি গ্রামীণ ব্যাংক, অনেক এনজিও আছে, তারা এই ফর্মুলাতেই চলছে। কিন্তু আলটিমেটলি লোনের এথিক্স হওয়া উচিত যে তুমি যে কাজের জন্য লোন নিয়েছো, প্রোডাক্টিভ কাজের জন্য, সেইখান থেকে যখন তুমি এটা রেজাল্ট পাবে, সেই রেজাল্ট যখন পাবে দেন তুমি সেখান থেকে তুমি লোন পে করার জন্য এলিজিবল হবে, এই ধরনের কন্ডিশন থাকা উচিত। তাহলে কিন্তু যে লোনের কারণে মানুষ অনেকে নিঃস্ব হচ্ছে, আলটিমেটলি লোনের যে পারপাস, মানি ল্যান্ডিং এর যে পারপাস, সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করতেছে, আলটিমেটলি রুরাল এরিয়ার মানুষের যে উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু হবে না। রুরাল ডেভেলপমেন্ট হওয়ার যে পারপাসটা এইসব ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান দাবি করে, সেটা কিন্তু হবে না আলটিমেটলি, তারা যদি এই ধরনের পলিসিতেই থাকে। সুতরাং পলিসিগুলো চেঞ্জ করতে হবে। সুতরাং দেখো রুরাল সোশিওলজি এই জায়গায় একটা বড় ধরনের কাজ করতে পারে। যখন তোমরা গ্রামে কাজ করবা,
রিসার্চের জন্য হোক বা তোমাদের পোস্টিং হোক থানা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, তখন ডেফিনেটলি তোমাদেরকে রুরাল এরিয়া ভিজিট করতে হবে, মনে রাখতে হবে। তখন যদি তোমাদের কোনো ক্লায়েন্ট যাদের জন্য তোমরা কাজ করবা, রুরাল এরিয়ার যারা কৃষি নিয়ে কাজ করবে, তারা যখন কমপ্লেন করবে যে আমরা কৃষিকে আধুনিকায়ন এবং গতিশীল করতে চাই, সেক্ষেত্রে তারা বলবে যে আমাদের তো এই প্রবলেমগুলো আছে, আমাদের ক্যাপিটাল পাচ্ছি না, আমরা আমাদের টাইমলি আমাদের বিভিন্ন ধরনের ইনপুট পাচ্ছি না, আমরা প্রোডাকশন করার পর আমাদের মার্কেটিং ফ্যাসিলিটিস নেই, আমাদের প্রোডাকশনগুলো এখানে নষ্ট হচ্ছে, স্টোরেজ ফ্যাসিলিটিস নেই, lots of problems they may arise, they will share with you, but that time you have to understand about their real situation, what's going wrong with them, কি প্রবলেম অ্যাকচুয়ালি তারা ফেস করতেছে that time। তারা একদিকে ক্রেডিটের জন্য ক্লেম করছে, অন্যদিকে তাদের যে প্রোডাকশন আছে সেগুলো টাইমলি মার্কেট করতে পারতেছে না, মার্কেটাইজ করতে পারতেছে না, অনেক প্রবলেম আছে। সুতরাং এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কিন্তু তখন তোমাকে বিভিন্ন ধরনের পলিসি দিতে হবে, পরিকল্পনা দিতে হবে, যে রুরাল এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠা উচিত, রাস্তাঘাট, সেখানে কোল্ড স্টোরেজ সেন্টার গড়ে ওঠা উচিত, তারপরে মার্কেটিং সিস্টেমটা খুব স্ট্রং হওয়া উচিত, কৃষকরা যেন বাজার দাম পায়, ভালো একটা মার্কেট প্রাইস পায়, তার জন্য কস্ট অফ প্রোডাকশনটা উঠে আসে। যেমন মনে করো 1 কেজি আলু উৎপাদন করলে কৃষকের খরচ হইলো লেবার কস্ট 10 টাকা, কিন্তু বাজারে নিয়ে গিয়ে দেখলো যে বাজারে এত বেশি আলুর সাপ্লাই, কেউ আলু কিনতেছে না, বা মার্কেটটা মানে আলুর যে ক্লায়েন্ট, মনে করো ঢাকা শহর থেকে আসবে, চিটাগং থেকে আসবে, আমি নর্থ বেঙ্গলের এক্সাম্পল দিচ্ছি, বেশিরভাগ আলু নর্থ বেঙ্গলেই প্রডিউস হয়, রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে, রাজশাহী রিজিয়নে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ধরনের ক্লায়েন্ট এখানে আসতেছে না, তখন 10 টাকা কেজি আলু উৎপন্ন করলো, তার সব খরচ সহ, ট্রান্সপোর্ট কস্ট সহ, কিন্তু দেখা গেল যে 5 টাকা বা 7 টাকা বলতেছে, তখন কৃষক কিন্তু 3 টাকা লসেই তার আর আলুটা বিক্রি করে দেয়। তার নিজস্ব যে একটা কস্ট আছে, তার নিজস্ব যে একটা লেবার আছে, সেটাও কিন্তু সেখানে ইনক্লুড হয় না অনেক সময়, আর কৃষকরা অভাবে হিসাব করে কিন্তু প্রোডাকশনে যায় না, তার ফ্যামিলি যে শ্রমটা দেয়, কৃষকের ফ্যামিলির লোকজন, মহিলারা সহ, সেই শ্রমের যে একটা হিসাব আছে সেটাও কিন্তু ইনক্লুড হয় না আমাদের দেশে। বেসিক্যালি যারা ফার্মার্স, তারা ওটাকে ফ্রি লেবার দিয়েই করে, মূলত ফ্যামিলির যে লেবারটা আছে এটা ফ্রি, কারণ সেটাকে পে করতে হয় না আলটিমেটলি, বাট কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেটা ইনক্লুড করা উচিত। এই বিষয়গুলো তোমাদেরকে কনসিডারেশনে নিতে হবে ভবিষ্যতে যখন রুরাল এরিয়া নিয়ে কাজ করবে, রুরাল সোসাইটি নিয়ে কাজ করবে। সুতরাং আমাদের দেশের কনটেক্সটে আমি যে বিষয়গুলো এখন বললাম, এগুলো কিন্তু রুরাল সোশিওলজির সাবজেক্ট ম্যাটার, বা রুরাল সোশিওলজি কি সেই বিষয়গুলো হওয়া উচিত। এভাবে তোমাদেরকে রুরাল সোশিওলজিটাকে স্টাডি করতে হবে। আর রুরাল সোশিওলজির উৎপত্তি, এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে এটার উৎপত্তি মূলত ইউএসএ তে, 1820 সালে। সেখানে জানো জ্ঞান বিজ্ঞানী ইউএসএ প্রথম দিকে, ইউরোপ, ইউএসএ এগুলোতে মানে বিভিন্ন সমাজ নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা হয়েছে, সেই জন্য তারা সোশ্যাল সায়েন্সের দিক থেকে আমেরিকা, ইউরোপ এরা বেশি এগিয়ে আছে এই কন্টিনেন্ট থেকে। কারণ ইউরোপের বিভিন্ন দেশ দেখা গেছে সারা ওয়ার্ল্ডকে কলোনি বানিয়ে তারা শোষণ করেছে, শাসন করেছে, তাই না? সেই জন্য জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তারা অনেক এগিয়ে আছে এখন পর্যন্ত। আর এই রুরাল সোশিওলজির উৎপত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমেরিকাতে তখন 1890 বা সেই 19th সেঞ্চুরির শুরুর দিকে হতে পারে, তখন একটা বড় ক্রাইসিস দেখা দেয় ইউএসএ তে, মাস পভার্টি, রুরাল এরিয়াতে মাস পভার্টি দেখা যায়, প্রচুর পরিমাণ লোকজন না খেয়ে মারা যাচ্ছিল, এবং রুরাল ক্রাইসিস তৈরি হয়। যখনই মানুষের পেটে খাবার থাকবে না, তখন রুরাল এরিয়াতে বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হয়। সেই ধরনের পরিস্থিতিতে তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিল থিওডোর রুজভেল্ট। সে একটা কমিশন গঠন করেন, বুঝছো? এই কমিশনের পারপাস ছিল যে কেন রুরাল এরিয়াতে এরকম মাস পভার্টি দেখা যাচ্ছে, কেন ক্রাইসিস দেখা যাচ্ছে, এবং এই ক্রাইসিস গুলোকে কিভাবে ওভারকাম করা যায়। যেমন আমাদের দেশে বিভিন্ন ঘটনা ঘটলে আমরা বিভিন্ন ধরনের কমিশন গঠন করি, বিভিন্ন ধরনের কমিটি গঠন করি, তাই না? কমিটি রিপোর্ট দেয় কি জন্য ঘটনাটা ঘটেছিল, কারণটা কি, এবং এই
কারণের পর ফলাফল এবং এইসব বিষয় থেকে কিভাবে উত্তরণ পেতে পারি সেই জন্য কিছু রিকমেন্ডেশন থাকে কমিটির। তেমনি ভাবে যে ইউএসএ তে যে ক্রাইসিসটা হয়েছিল 1907 সালের আগে, তখন আমেরিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একটা কান্ট্রি লাইফ কমিশন গঠন করেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কান্ট্রি লাইফ কমিশন। সেই কমিশনের বিভিন্ন সায়েন্টিস্টদের দায়িত্ব দেওয়া হয় সেই কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য, এবং তারা রুরাল সোসাইটি নিয়ে তারা বিভিন্ন ধরনের রিসার্চ করেন, কোন কারণে পভার্টি হয়েছে, কেন হয়েছে এরকম মাস পভার্টি। হ্যাঁ, দেখো আজ থেকে প্রায় আরো 100 কত বছর আগে, এরকম 113-14 বছর আগে ইউএস এর ঘটনা, তখন তারা এই রুরাল সোসাইটি নিয়ে স্টাডি করেছে। হ্যাঁ, সেখান থেকে মূলত এই রুরাল সোশিওলজির স্ট্রাকচারাল একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। তারপর 1912 সালে আমেরিকান সোশিওলজিক্যাল সোসাইটিতে এই কান্ট্রি লাইফ কমিশনের রিপোর্ট পেশ হয় এবং সেটা ইনক্লুড হয়। তারপরে এই রিপোর্টগুলো বিভিন্ন জার্নালে পাবলিশড হয়, বই আকারে রিপোর্টগুলো বের হয়। হ্যাঁ, বিভিন্ন পাবলিশারের এখানে। হ্যাঁ, তখন আমেরিকান সোশিওলজিক্যাল সোসাইটি গঠিত হয় 1917 সালে, আবার রুরাল সোশিওলজিক্যাল সোসাইটি। পরবর্তীতে ইউরোপিয়ান কান্ট্রিতে এই যে রিপোর্টগুলো আছে সেগুলো অ্যাড্রেস হয় ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে। তারপরে বিভিন্ন স্যার আগের স্লাইডটা একটু আরেকবার দিয়ে দেখান তো। কোনটা? এর আগের স্লাইডটা। এটা না? জি স্যার, জি স্যার হয়েছে। এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড। তোমরা শুধু আমার কথাগুলো শোনো। হ্যাঁ, তোমরা এই স্লাইডটা পেয়ে যাবে তো ক্লাস শেষে। হ্যাঁ, জাস্ট এটা একটা ইতিহাস। তোমরা অনলাইনে গিয়ে যদি সার্চ দাও যে অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ রুরাল সোশিওলজি, হ্যাঁ চলে আসবে। আর যে বইগুলো এআর দেশাই, তারপরে হচ্ছে CN শঙ্কর রায়ের বই, হ্যাঁ এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবা। এটা একটা হিস্ট্রি, মানে প্রত্যেকটা সাবজেক্টেরই হিস্ট্রি থাকে কিভাবে এটা মানে ডেভেলপড হয়েছে। যেমন আজকে যে আমরা যে প্যান্ডেমিকের কথা বলতেছি, দেখবা এটা নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে। কোভিড-19 নিয়ে দেখবা সাবজেক্ট, বা প্যান্ডেমিক সিচুয়েশন, এরকম ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্টও খুলে যাবে দেখবা ইউএসএ তে, ইউরোপে অনেক ডিপার্টমেন্ট। যেমন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি দেখবা প্রতি বছরে একটা দুইটা নতুন ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট মানে এস্টাবলিশড হয়। হ্যাঁ, বিভিন্ন রিসার্চ গবেষণা করে বের করে। যেমন পিস এন্ড কনফ্লিক্ট নামে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে। এক সময় ছিল শুধু সোশিওলজি ডিপার্টমেন্ট, এবং সোশিওলজি ডিপার্টমেন্ট কে এক্সপান্ড করে এখন দেখা যাচ্ছে যে পপুলেশন সায়েন্স একটা ডিপার্টমেন্ট হয়েছে, জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝছো? জেনারেল ইউনিভার্সিটিগুলোতে এভাবে হচ্ছে। সুতরাং বর্তমানে যে এই মানুষ যে প্যান্ডেমিক সিচুয়েশনটা পার করতেছে, হ্যাঁ করোনা ভাইরাসের ক্ষেত্রে, তারপর সায়েন্স নিয়ে আরো বড় বড় রিসার্চ গবেষণা তৈরি হয়ে গেছে। সুতরাং এই করোনা ভাইরাস নিয়ে দেখবা যে বিভিন্ন মেডিকেলে বড় ধরনের একটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে শুধু করোনা ভাইরাস নিয়ে। সুতরাং প্রবলেম থেকে তোমার বিভিন্ন ধরনের সমাধানের উৎপত্তি হয় এবং সায়েন্স ডেভেলপ করে। প্রবলেম অ্যারাইজ না করলে সায়েন্স এতটা ডেভেলপ করতো না। মানুষ প্রবলেম টাইম টু টাইম প্রবলেম ফেস করে বলে এই বিষয়গুলো হয়। এভাবে রুরাল সোশিওলজিক্যাল সোসাইটি 1937 সালে এস্টাবলিশড হয়। প্রফেশনাল রুরাল সোশিওলজিক্যাল সোসাইটি গঠিত হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1930 সালে বিশাল ডিপ্রেশন হয়, সেটার থেকে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিভিন্ন প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কথাবার্তা বলেছেন। হ্যাঁ, সেখান থেকে বিভিন্ন ভাবে এই রুরাল সোশিওলজির উৎপত্তি হয়। আমাদের জীবন সাথী, প্লিজ মিউট ইওর মাইক্রোফোন। প্লিজ সাউন্ড, প্লিজ মিউট। হ্যাঁ, আমার মনে হয় তোমাদের যেহেতু প্রশ্ন করছি না আমি, এই মোমেন্টে তোমরা সবাই সাইলেন্ট থাকো। হ্যাঁ, মিউট করে রাখো। এবং আমাদের দেশে, আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে 1963 সালে এই রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয় বাংলাদেশের ক্ষেত্রে। একমাত্র রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট বাংলাদেশের সব ইউনিভার্সিটির মধ্যে আমাদের দেশের, আমাদের ইউনিভার্সিটিতে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট 1963 সালে এস্টাবলিশড হয়। এবং স্যার অন্যান্য এগ্রি ইউনিভার্সিটিতে নাই এই সাবজেক্ট আমাদের দেশের? রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট নেই, সাবজেক্ট আছে থাকতে পারে কিন্তু ডিপার্টমেন্ট নেই। রুরাল ডেভেলপমেন্ট এন্ড কি জানি নাম আছে সিলেটে, তারপরে ইয়াতে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে রুরাল ডেভেলপমেন্ট নামে আছে। রুরাল সোশিওলজি এন্ড রুরাল ডেভেলপমেন্ট এরকম আছে সিলেটে, আর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে রুরাল ডেভেলপমেন্ট এন্ড লাইক আরেকটা কি জানি নাম আছে, কিন্তু রুরাল সোশিওলজি নামে এরকম ডিপার্টমেন্ট নেই আর কোথাও। হ্যাঁ,
ঠিক আছে। ওকে স্যার। আর আমাদের এই ডিপার্টমেন্টে প্রথম মাস্টার্স ইন্ট্রোডিউস হয় 2002-এ, হ্যাঁ, যেখানে আমরা 3জন প্রথম স্টুডেন্ট ছিলাম। আমি 3জনের মধ্যে প্রথম একজন ছিলাম 2002 সালে। এইম অফ দ্য স্টাডি অফ রুরাল সোশিওলজি, তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সাবজেক্টের এইমটা গোলটা কি। হ্যাঁ, এটা এরকম একটা সাবজেক্ট, যে সাবজেক্ট সিস্টেমেটিক স্টাডি করা হয় রুরাল সোসাইটি থেকে ভেরিয়াস অ্যাসপেক্টে কমপ্লেক্সিটিকে তোমাকে ভাইটাল পয়েন্ট হিসাবে ধরে, হ্যাঁ, রুরাল সোসাইটির যে বিষয়গুলো আছে সেটা আর কি একটা সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ম্যানারে স্টাডি করা হয়। যেমন আমি যদি বলি যে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, যেটা হচ্ছে কি সুইসাইড করে বেশি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা এইটা এটা একটা যে কথা বললাম, এটা সায়েন্টিফিক এবং ইয়া বেস কি তাহলে? কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, তাই না? আমরা যতটুকু আমি আমার কিছু রিসার্চ দেখেছি আর কি, আমার এক ফ্রেন্ড রিসার্চ করেছি এটা নিয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিশড হয়েছে, যে এই অঞ্চলের লোকজন সুইসাইড করে বেশি, বিশেষ করে মেয়েরা। মেয়েরা তো এমনি সুইসাইড বেশি করে, হ্যাঁ, জেন্ডারের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, কারণ আছে সেটা। আর কিন্তু এই অঞ্চলে বেশি সুইসাইড করে কেন? তাহলে ডেফিনেটলি এটার একটা কারণ আছে, হ্যাঁ। সেই কারণটা যদি আমরা সায়েন্টিফিক্যালি এবং সিস্টেমেটিক ম্যানারে যদি স্টাডি করি, তাহলে কিন্তু আমরা রুরাল এরিয়ার ওই এলাকার স্ট্রাকচার, কেন মানুষ সুইসাইড করে বেশি, এই বিষয়গুলো, এটা রিজিওনাল ডিফারেন্সের কারণে কি কি ফ্যাক্টর কাজ করে এখানে সুইসাইড করতে, কি ইনফ্লুয়েন্স করতেছে ওই এলাকার মানুষকে, হ্যাঁ, এই বিষয়গুলো চলে আসবে। আবার অনেক এলাকার মানুষের মধ্যে ডাউরি প্রবণতা আছে, যে মেয়ে বিয়ে দিতে হলে অবশ্যই ছেলেকে অনেক টাকা পয়সা, হ্যাঁ, গহনা বা ক্যাশ ক্যাপিটাল, লটস অফ থিংস, হ্যাঁ, এটা দিতে হয়। বিভিন্ন এলাকাতে এই ধরনের কালচার আছে, বিষয় আছে। এটাও একটা ডাউরি একটা বড় প্রবলেম। আবার অনেক এলাকাতে এক সময় মানুষ খেতে পারতো না, যেটা মঙ্গা নামে এক্সপ্লেন করা হয় না, যেখানে যেটাকে বলে অ্যাবসলিউট পভার্টি, হ্যাঁ, মানুষের খাবার ছিল না পেটে। এখন হয়েছে, এখন যমুনা সেতু, হ্যাঁ, হওয়ার কারণে, বঙ্গবন্ধু সেতু হওয়ার কারণে কিন্তু বড় ধরনের একটা কমিউনিকেশন হয়েছে, হ্যাঁ, মানুষের মধ্যে, হ্যাঁ, তারা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, যোগাযোগের একটা বড় ধরনের সুফলের কারণে কিন্তু এই ক্রাইসিস গুলো অনেকটাই মিট আপ হয়েছে। কিন্তু রুরাল এরিয়াতে প্রচুর পভার্টি ছিল। এখনো অনেক চর ল্যান্ড আছে যেখানে মানুষের কাছে বিদ্যুৎ যায় না, শিক্ষার আলো খুবই কম, এর অনেক রিমোট এরিয়া আছে, তাদের অনেক প্রবলেম আছে। সেই বিষয়গুলো যদি আমরা সায়েন্টিফিক্যালি সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করি, হ্যাঁ, তাদের লাইফ নিয়ে, সেটাই তোমার রুরাল সোশিওলজির একটা বড় ধরনের এইম হতে পারে। The study the structure, function and objective tendency development of rural society, মানে বিভিন্ন রুরাল সোসাইটি যেটা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু অবজেক্টিভ সেট করতে পারি, হ্যাঁ, এটা এইম হতে পারে যে একটা সোসাইটির ফাংশন কি, স্ট্রাকচারটা কি, সেটার উপর বেস করে রুরাল সোসাইটি বা রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারি। এটাও রুরাল সোশিওলজির এইম হতে পারে, অবজেক্টিভ হতে পারে, টু ডিসকভার দ্য ল অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রুরাল সোসাইটি। এই যে রুরাল সোসাইটি স্টাডি করলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম পাবো, বিভিন্ন সমাধান পাবো, বিভিন্ন রিকমেন্ডেশন পাবো, রুরাল এরিয়ার মানুষের বিভিন্ন ওপিনিয়ন পাবো, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা রুরাল বিভিন্ন ফর্মাল ইনফর্মাল ল আছে, হ্যাঁ, আইন আছে, সেটাকে যদি আমরা সেখান থেকে আমরা ইনকর্পোরেট করে বা ইন্টিগ্রেটেড করে যদি আমরা রিসার্চ করি বা সেখান থেকে কোনো ফাইন্ডিংস পেতে চাও, সেখানে আমরা অনেক ধরনের ল আবিষ্কার করতে পারবো, যেটা গভর্নমেন্টকে পলিসি আকারে দিতে পারি, বা গভর্নমেন্ট সেটাকে আইনি পাস করে অনেক সময় রিকমেন্ডেশন গুলো অনেক সময় আইন আকারে পাস হয়। হ্যাঁ, আমরা জানি যে যখন গভর্নমেন্টের যে পলিসি মেকিং ইনস্টিটিউশন গুলো আছে, রুরাল পলিসি বলো, আরবান পলিসি বলো, বা ওভারঅল বাংলাদেশের পলিসি, হ্যাঁ, বা প্ল্যানিং তৈরি করা হয়, সেখানে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা যেতে পারে। To make a scientific study of rural society in order to help the task of planning for the reconstruction of rural social life. সুতরাং এই সাবজেক্টের পারপাসটা এরকম ভাবে হওয়া উচিত যে রুরাল এরিয়ার যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেখানে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন কাজ অ্যাসাইন নিয়ে, হ্যাঁ, কিভাবে একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা যেটা, হ্যাঁ, কনস্ট্রাকটিভ না,
মানে হ্যাজার্ডলি বা আনঅর্গানাইজড বিভিন্ন সোসাইটি থাকতে পারে, হ্যাঁ, যেখানে কমিউনিকেশন নেই, রিলেশনশিপ মানুষের মধ্যে কম, মোর যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালিস্টিক বেশি হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। রুরাল এরিয়াতে একসময় মানুষের মধ্যে যে সহমর্মিতা, সহযোগিতা, কোঅপারেশন, হ্যাঁ, এই টেন্ডেন্সি গুলো একটা সময় মানুষের মধ্যে বেশি ছিল। এখন এই বিজ্ঞানের জয়যাত্রা বলো, যত কিছু বলো, মানুষের মধ্যে যে টেকনোলজির অ্যাক্সেস, মোবাইল বলো, তারপরে হচ্ছে বাসায় ঘরে ঘরে টিভি বলো, এইসবের কারণে রুরাল এরিয়ার অনেক কিছুই কিন্তু আমরা হারাতে বসছি। হ্যাঁ, গ্রামের লোকজন একসাথে বসে যে গল্প করার যে টেন্ডেন্সি, সেটা অনেকটাই কিন্তু এই মোবাইলের কারণে হচ্ছে না, বা এই টেলিভিশন কালচারের কারণে হচ্ছে না। ইন্ডিয়ান টিভি চ্যানেল এখানে অনেক বড় ফ্যাক্টর পালন করতেছে, বুঝছো, যেটার মাধ্যমে মানুষ একে অপরের কাছাকাছি আসার জন্য অনেক সুযোগ সুবিধাগুলো তৈরি হতো। এই জন্য মানুষ সেলফ সেন্টার হচ্ছে, একটা কম্পিটিশন বেড়ে যাচ্ছে গ্রামে, যে কার কত বেশি টাকা হবে, কি কত বেশি হবে। কিন্তু যদি আগের হিস্ট্রি গুলো দেখি, গ্রামের হিস্ট্রি গুলো অনেক ঐতিহ্য বহন করে বাংলাদেশের যে আমাদের যে জারি গান, সারি গান, হ্যাঁ, বলো, বিভিন্ন নাটক বলো, গ্রামে বিভিন্ন যাত্রাপালা হতো, অনেক কিছু হতো, বিভিন্ন প্রোগ্রাম গুলো হতো, সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে এই ব্যক্তি কেন্দ্রিক বিভিন্ন আচরণের কারণে বা বিভিন্ন প্রোগ্রামের কারণে। মানুষ বেশি নিজেকে নিয়ে ব্যস্ত এখন, সমাজ নিয়ে চিন্তা খুব কম করে, বা তোমার গ্রুপ নিয়ে বা গোষ্ঠীগত যে টেন্ডেন্সি আছে, এটা মানুষের ইয়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে, মানুষ বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে আর কি। শহরের মানুষের মতো গ্রামের মানুষও অনেকটা যান্ত্রিক হয়ে যাচ্ছে ডে বাই ডে। সুতরাং প্রবলেম আছে, এবং এই প্রবলেমগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে ভালোভাবে সেখান থেকে কোনো কিছু শিখতে পারি, এবং সেটা যদি গ্রামীণ মানুষের কাজে লাগাইতে পারি, হ্যাঁ, ইন এ সেন্স, তাহলে কিন্তু আমরা এই সাবজেক্টের এইম সম্পর্কে আরো ভালো বুঝতে পারবো। সাবজেক্ট ম্যাটার, যেহেতু সমাজ বিজ্ঞান বলতে সোসাইটিকে নিয়ে আলোচনা, আর রুরাল সোশিওলজি রুরাল সোসাইটিকে নিয়ে, সুতরাং রুরাল সোসাইটি সম্পর্কে জানা এই সাবজেক্ট ম্যাটারের বড় একটা বিষয়। রুরাল পপুলেশন নিয়ে আমরা জানবো, রুরাল পপুলেশন কি, হ্যাঁ, এখানে সেক্সের কন্ডিশনে বা জেন্ডারের কন্ডিশনে যে মানুষগুলো আছে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানা একটা বড় বিষয়। রুরাল কমিউনিটি, হ্যাঁ, কমিউনাল কনসেপ্ট থেকে কমিউনিটি আসছে। রুরাল এরিয়াতে বিভিন্ন ধরনের লোকজন বসবাস করে, সেখানে বিভিন্ন গোষ্ঠীগত গ্রুপ থেকে শুরু করে কমিউনাল বিভিন্ন টেন্ডেন্সি থাকে, রিজিয়ন বা একটা লোকালিটির বেস করে বিভিন্ন কমিউনিটি গড়ে ওঠে, হ্যাঁ, এই ধরনের টেন্ডেন্সি থেকে রুরাল সোসাইটি গঠন করে। রুরাল এরিয়াতে বিভিন্ন অর্গানাইজেশন গঠিত হয়, হ্যাঁ, বিভিন্ন মানুষ, বিভিন্ন গ্রুপের মানুষ একসাথে অর্গানাইজড হয়ে বিভিন্ন সোসাইটি গঠন করে, ছোট ছোট অ্যাসোসিয়েশন গঠন করে, অর্গানাইজেশন গঠন করে। যেমন গ্রামে দেখতে আগে ইয়ুথ ক্লাব ছিল বিভিন্ন, এখন আছে কিনা জানি না, অনেক সময় ওইগুলো, ওই ইয়ুথ ক্লাবগুলো গ্রামের ইয়াং ছেলেদের নিয়ে বিভিন্ন ধরনের স্পোর্টস প্রোগ্রাম করতো, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতো, হ্যাঁ, বিভিন্ন অ্যাসোসিয়েশন করতো, হ্যাঁ, এগুলো নিয়ে বিভিন্ন রুরাল বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠতো। এখনো যে রুরাল বেসড বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠছে, যেমন বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, এই বিভিন্ন এনজিও গড়ে উঠে, এগুলো রুরাল সোশ্যাল অর্গানাইজেশন। রুরাল এরিয়াকে কেন্দ্র করে, যেহেতু তাদের অ্যাক্টিভিটিস গুলো যেহেতু রুরাল এরিয়াকে কেন্দ্র করে, সুতরাং এগুলো রুরাল সোশ্যাল অর্গানাইজেশন। বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম থাকে, এনজিও প্রোগ্রাম থাকে, হ্যাঁ, এগুলো রুরাল সোশ্যাল অর্গানাইজেশন। তারপরে এগুলোর মধ্যে সোশ্যাল ইনস্টিটিউশন, বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন, আর ইনস্টিটিউশন গুলো হচ্ছে ন্যাচারাল একটা ফেনোমেনা। যেমন রুরাল সোশ্যাল ইনস্টিটিউশন বলতে আমরা গ্রামের ফ্যামিলি, কাস্ট সিস্টেম, হ্যাঁ, এগুলো বুঝে, একাডেমিক সিস্টেম বুঝে থাকবো, একাডেমিক ইনস্টিটিউশন, হ্যাঁ, বিভিন্ন নর্মস, ভ্যালুজ, হ্যাঁ, ফ্যামিলি, রিলিজিয়ন, হ্যাঁ, বিভিন্ন সুপারস্টিশন, এগুলো অনেক সময় ইনফর্মাল ইনস্টিটিউশনে পরিণত হয় রুরাল এরিয়াতে। মানুষের বিশ্বাস, বিলিফস, যেমন রিলিজিয়ন ইজ ওয়ান কাইন্ড অফ বিলিফস অন সুপারন্যাচারাল পাওয়ার, হ্যাঁ, কারণ রুরাল এরিয়াতে এখনো দেখবা যে মানুষ জার ফুকে বিশ্বাস করে, কবিরাজে বিশ্বাস করে, জিন, ভূত, হ্যাঁ, অশরীরী অনেক বিষয় মানুষকে পেয়ে বসে, হ্যাঁ, এগুলো নিয়ে মানুষ এনজয় করে, এগুলোর প্রতি মানুষ অনেক কুসংস্কার। হ্যাঁ, সুপারস্টিশন গুলো এক ধরনের রুরাল ইনস্টিটিউশন হয়, কারণ আবার তাহলে অর্গানাইজেশন আর ইনস্টিটিউশন এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স বলেন তো।
অর্গানাইজেশনকে চালাইতে হলে তোমার নিজস্ব কিছু ইনস্টিটিউশন গড়ে তুলতে হয়, যেমন মনে করো ব্রেক, হ্যাঁ, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি আছে না, যেটা ব্রেক আছে, বিভিন্ন এনজিও আছে। এই এনজিও গুলোকে ফর্ম করতে হলে কিছু ইনস্টিটিউশন গড়ে তুলতে হয় নিজস্ব, যে এনজিওটা কিভাবে চলবে, এখানে উপদেষ্টা পরিষদ কি থাকবে, এটার অর্গানোগ্রাম কি হবে, এখানে এই অর্গানাইজেশনের ইয়াগুলো কি, লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি হবে, সেট হবে, এখানে কি জবাবদিহিতা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটিটা কি থাকতে হবে। হ্যাঁ, সুতরাং এখানে ফর্মাল কিছু ইনস্টিটিউশন গড়ে তুলতে হয় অর্গানাইজেশনকে রান করাইতে হলে, কোনো অ্যাসোসিয়েশনকে রান করাইতে হলে। যেমন ইয়ুথ ক্লাব বললাম, যেটা এরকম একটা অ্যাসোসিয়েশন গড়ে উঠলো, সেই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কয়জন হবে, মেম্বার কয়জন হবে, এবং অ্যাসোসিয়েশনের পারপাসটা কি, কে অপরাধ করলে কিভাবে তাকে শাস্তি দিতে হবে, এই যে নিয়ম কানুন গুলো আছে, এগুলোকে বলা হয় ইনস্টিটিউশন। হ্যাঁ, এই ইনস্টিটিউশনের মাধ্যমে অর্গানাইজেশনটা স্টার্ট করা হয়। আচ্ছা, সুতরাং ইনস্টিটিউশনটা হচ্ছে অর্গানাইজেশনের একটা পার্ট। তারপরে রুরাল ইকোনমি গঠন, ইকোনমি একটা বড় বিষয় মানুষের লাইফকে সাস্টেইন করার জন্য। রুরাল ইকোনমির উপর বেস করে কিন্তু রুরাল এরিয়াটা কি হয়, চালিত হয়। আমাদের যে রুরাল ইকোনমিটা টোটালি এগ্রিকালচারাল বেসড, তাই না? সেখানে খুব কম সংখ্যক মানুষই চাকরি করে, বেশিরভাগ মানুষ এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটা সামহাও এগ্রিকালচার লেবার হতে পারে, সরাসরি প্রোডাকশনের সাথে হতে পারে, বা এগ্রিকালচারাল প্রোডাক্টটাকে মিডলম্যান হিসাবে কাজ করে অনেকে, এই বিষয়গুলো সেখানে কাজ করে। বিভিন্ন সোশ্যাল প্রসেসের মাধ্যমে সে রুরাল সোসাইটিটা রান করে। বিভিন্ন সোশ্যাল প্রসেসগুলো আমাদেরকে জানার বিষয় আছে রুরাল সোশিওলজিতে, সামাজিক প্রক্রিয়া যেটাকে বলা হয়। রুরাল রিলিজিয়ন, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, বিভিন্ন রিলিজিয়নের লোকজন রুরাল এরিয়াতে বসবাস করে, যদিও এটা খুব সেন্সিটিভ, যদিও এটার কনস্টিটিউশনাল রাইট আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিলিফস ইয়া করা। সেখানে বিভিন্ন মাইনরিটি থাকতে পারে, বিভিন্ন ট্রাইবাল থাকতে পারে, হোয়াট এভার দেয়ার বিলিফস, হ্যাঁ, এখানে সবাইকে রেসপেক্ট করতে হবে। তাদের রিলিজিয়নকে নিয়ে কোনো কটাক্ষ করা যাবে না। এই রিলিজিয়নকে নিয়ে বাংলাদেশে বেশিরভাগ অনেক সময় বিভিন্ন ধরনের মানে কি বলবো, দাঙ্গা ফেসাদ বা বিভিন্ন ক্রাইসিস তৈরি হয়। সুতরাং এটার প্রতিও আমাদের রুরাল সোশিওলজি নিয়ে যারা কাজ করবে, সোশিওলজিস্ট হবে, তাদের প্রতি সেন্সিটাইজ থাকতে হবে। তুমি রুরাল এরিয়াতে যখন উন্নয়নের জন্য যাবে, তখন তোমার কাছে রুরালের পপুলেশনটাই মেইন, কে কোন ধর্মের, হ্যাঁ, কে কোন কাস্টের, কে কোন গ্রুপের, কে কার কি বিশ্বাস, হ্যাঁ, কে এডুকেটেড, কে নন এডুকেটেড, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটাকে তখন কনসিডারেশনে নেওয়া যাবে না। তুমি যখন রুরাল পপুলেশন নিয়ে, রুরাল ডেভেলপমেন্ট নিয়ে, রুরাল এগ্রিকালচার নিয়ে কাজ করবে, তখন তোমাকে প্রায়োরিটি দিতে হবে রুরাল এরিয়াকে। তখন তোমাকে ওই ফ্যাক্টরগুলোকে ফ্যাক্টর হিসেবে নিতে হবে, বাট সেখানে তোমাকে আনবায়াসড থাকতে হবে। বায়াসড হলে তুমি রুরাল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে রুরাল কালচার। হ্যাঁ, রুরাল এরিয়ার যে আমি যে একটু আগে যে বললাম, যে আমাদের রুরাল এরিয়া এক ধরনের কালচার, আরবান এরিয়াতে এক ধরনের কালচার আছে, কালচার আমরা প্রিজার্ভ করি। রুরাল এরিয়ার কালচারগুলোকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। সেখানে ফ্যামিলি বন্ড, সেখানে ফ্যামিলির যে ভ্যালুস, হ্যাঁ, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার যে, ট্রিট করার যে টেন্ডেন্সিগুলো, এগুলো অন্য রকমের রুরাল এরিয়াতে। হ্যাঁ, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির গোষ্ঠীগত সম্পর্ক, ফ্যামিলিতে একটা সম্পর্ক, একজন আরেকজনকে খুব ভালোভাবে জানার যে সুযোগ রুরাল এরিয়াতে এটা বেশি। হ্যাঁ, আরবান এরিয়া মোর ইন্ডিভিজুয়ালিস্টিক। ইভেন আরবান এরিয়াতে দেখবা যে পাশাপাশি ফ্ল্যাটের লোকজন একজন আরেকজনের সাথে কথা বলে না, বা ইন্টারাকশন নেই, হ্যাঁ, কথাবার্তা নেই, খুব ইন্টিমেসি কম। কারণ এখানে প্রয়োজন পড়ে না তেমন। কিন্তু রুরাল এরিয়াতে একজন আরেকজনের সাথে প্রতিদিন দেখা হচ্ছে, গোষ্ঠীগত একটা সম্পর্ক থাকে, আর প্রয়োজন থাকে, একসাথে মিলেমিশে থাকার প্রয়োজনটা রুরাল এরিয়াতে বেশি। যদিও চেঞ্জ হচ্ছে, বাট এই চেঞ্জ গুলো কেন হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু রুরাল সোশিওলজিস্টরা কাজ করবে। রুরাল সোশ্যাল প্রবলেম নিয়ে মূলত রুরাল সোশিওলজিস্টরা কাজ করবে। কি কি প্রবলেম আমাদের, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এডুকেশনাল প্রবলেম আছে, ইনস্টিটিউশনাল প্রবলেম আছে, ডাউরি প্রবলেম আছে, পোভার্টি বলো, আনএমপ্লয়মেন্ট বলো, তারপরে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের কারণে রুরাল এরিয়াতে বিভিন্ন প্রবলেম হয়। লটস অফ প্রবলেমের শেষ নেই রুরাল এরিয়াতে, ঠিক আছে? সুতরাং রুরাল প্রবলেমটাকে ভালোভাবে হাইলাইট করতে হবে, এবং রুরাল সোশিওলজির একটা বড় সাবজেক্ট ম্যাটার হিসেবে সেখানে কাজ করতে হবে। রুরাল সোশ্যাল কন্ট্রোল, হ্যাঁ, যেটা যে ফর্মাল ইনফর্মাল কন্ট্রোলের মাধ্যমে সোসাইটিতে আমি আলোচনা করেছি, যে
সামাজিক যে বিষয়গুলো আছে সেখানে বিভিন্ন কন্ট্রোলগুলো নিয়ে রুরাল সোশিওলজিতে আলোচনা করা হয়। ফর্মাল ইনফর্মাল কন্ট্রোল, বিভিন্ন প্রবলেমকে সলভ করার জন্য তোমার বিভিন্ন কন্ট্রোলিং এর ব্যবস্থা নিতে হয়, যেটা ফর্মাল ইনফর্মাল। দেশের রাষ্ট্রীয় আইন, হ্যাঁ, যেটা ল লেজিসলেশন আছে তারা সেটাকে সেখানে রুরাল সোসাইটিতে ইমপ্লিমেন্ট করে মানুষকে কন্ট্রোলের জন্য। আরেকটা কন্ট্রোলিং আছে ইনফর্মাল কন্ট্রোল আছে, যেটা লোকালি লোকজনরা এটা তারা বিভিন্ন বিচার সালিশের মাধ্যমে এটাকে গড়ে তুলে আর কি, যেটাকে ইনফর্মাল কন্ট্রোল বলা হয় বা ইনফর্মাল ইনস্টিটিউশন বলা হয়, সেগুলোর মধ্যে রুরাল সোশ্যাল কন্ট্রোল হয়। আর রুরাল সোশ্যাল চেঞ্জ আমি একটু আগে বললাম যে এটা কন্টিনিউয়াস প্রসেস। স্যার এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সোসিওলজি ফর্মে যাচ্ছি কিভাবে? কোনটা? যে পয়েন্টগুলো বলতেছেন স্যার 12টা পর্যন্ত আসছে, 12 পয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটাকে তুমি যদি সিস্টেমেটিক্যালি স্টাডি করলে প্রত্যেকটাই সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা যেতে পারবো। কোনটা তুমি শুনতে চাও সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ? বলো স্যার মানে যে কয়টা আলোচনা করলেন এই কয়টা পয়েন্টের মধ্যে থেকে আমরা সোসিওলজি স্টাডি করতেছি কিভাবে, সোসিওলজির সম্পর্কটা কি? প্রত্যেকটার সাথে সোশিওলজি প্রত্যেকটা ঘটনায় তো সমাজকে কেন্দ্র করে। আর সোশিওলজি ডেফিনিশনে কি বলেছে আমরা? সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। হ্যাঁ, এই যে দেখো সোশ্যাল কন্ট্রোল, হ্যাঁ, যেমন সোশ্যাল কন্ট্রোলে ইনফর্মাল যে নিয়মটা বললাম যে গ্রামে এক ধরনের একটা গ্রুপ গড়ে উঠে যারা ইনফর্মাল কন্ট্রোলের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে, বিচার সালিশ করে, তাই না? জি স্যার। এরকম কোনো ঘটনা ঘটে গেলে দেখবা যে পেপারে আসে, পত্রিকায় আসে, মিডিয়াতে আসে, হ্যাঁ, যে তেন্দুররা মেরেছে, দেশের আইন থাকতেও তারা আইন হাতে তুলে নিয়েছে, হয় না? হ্যাঁ, এটার কারণটা কি? মানে এটা এই ইনফর্মাল পাওয়ারটা এত বেশি কেন রুরাল এরিয়াতে? এটা তুমি সায়েন্টিফিক্যালি স্টাডি যদি করো, এটার প্রতি কতজন মানুষ মানে রায় দিয়েছে, আর কারণটা কি এই ধরনের করার পিছনে, মানে রায় দেওয়ার পিছনে? এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই আছে। সেখানে লোকাল যে প্রশাসন আছে ফর্মাল, তারা কেন এই ক্ষেত্রে ব্যর্থ হইলো? এরকম ভাবে যদি তুমি সিস্টেমেটিক্যালি স্টাডি করো, তোমাকে মনে রাখতে হবে সোশিওলজি স্টাডি বলতে যে কোনো সায়েন্স যেভাবে স্টাডি হয়, যেমন হাইড্রোজেন অক্সিজেন মিলে কি পানি হয় না? হ্যাঁ, এটা পিওর সায়েন্স, আর এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, ডিফারেন্স থাকবেই, বাট এইখানে তোমাকে দেখতে হবে ডেটার সাইজ কতজন মানুষ বলেছে এই রায়ের পক্ষে, কতজন মানুষ না বলেছে। ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে এই স্টাডিগুলো হবে, বুঝতে পেরেছো? এখানে প্যারামিটার সেট করতে হবে যে এই কন্ট্রোলিং, রুরাল সোশ্যাল কন্ট্রোলিংটা কাদের হাতে। হ্যাঁ, এই কন্ট্রোলিং এর মধ্যে কি কি ভেরিয়েবল আছে, তোমাদের যখন রিসার্চ পড়াবে এই টপিকসের, তখন তোমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সোশ্যাল সায়েন্সে রিসার্চ করা হয়। হ্যাঁ, তখন প্রত্যেকটা পয়েন্টের সাথে সোশিওলজি সম্পর্ক আছে। ওকে স্যার। তারপরে হচ্ছে সোশ্যাল চেঞ্জ, রুরাল সোশ্যাল চেঞ্জ। আমরা কন্টিনিউয়াস চেঞ্জ দেখতে পাচ্ছি রুরাল সোসাইটিতে, যেমন এগ্রিকালচারাল মেকানাইজেশনের চেঞ্জ হয়েছে। সেই আগের গরু দিয়ে, হ্যাঁ, দিয়ে হাল চাষ করানো এখন হয় না, হয়তো বা হয় অনেক জায়গায় যেখানে মানে এখনো পৌঁছে নাই। ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে, মাড়াইও হচ্ছে, হ্যাঁ, আবার ধান লাগানো হচ্ছে, বীজ লাগানো হচ্ছে বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন স্প্রে আছে। এগুলোর মাধ্যমে এগ্রিকালচারাল মেকানাইজেশনের অনেক চেঞ্জ হয়েছে। শুধু এই চেঞ্জ না, ওভারঅল মানুষের আচরণের কি পরিবর্তন হয়েছে রুরাল এরিয়াতে, মানুষের লাইভলিহুডের কি পরিবর্তন হয়েছে, টেকনোলজির চেঞ্জ থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার যে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে মুখ্য আলোচনার বিষয় রুরাল সোশিওলজিতে। হ্যাঁ, চেঞ্জটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এক জায়গায় থেমে নেই। রুরাল আরবান কন্ট্রাস্ট, রুরাল এবং আরবানের যে তুলনা, এখানে এই সাবজেক্টের একটা সাবজেক্ট ম্যাটার বা স্কোপ। হ্যাঁ, রুরাল সোসাইটির এক ধরনের স্ট্রাকচার, আরবান সোসাইটির এক ধরনের স্ট্রাকচার, রুরাল আরবান কমিউনিকেশনের মাধ্যমে কিভাবে মানুষ ইম্প্যাক্টেড হচ্ছে, হ্যাঁ, এগুলো রুরাল সোশিওলজির সাবজেক্ট। রুরাল প্ল্যানিং এন্ড রিকনস্ট্রাকশন, হ্যাঁ, কিভাবে রুরাল সোসাইটিকে আরো ভালো প্ল্যানিং এর মাধ্যমে রুরাল সোসাইটির অবস্থাকে আমরা উন্নয়ন করতে পারবো, এই বিষয়টা হচ্ছে রুরাল সোশিওলজির একটা আলটিমেট গোল বা অবজেক্টিভ হতে পারে। রুরাল এরিয়াকে কিভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, হ্যাঁ, সেটা ফিজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে হোক, মানুষের মনোগত বিষয় যেটা কালচারাল রিকনস্ট্রাকশনের মাধ্যমে হোক, তারপরে হচ্ছে একাডেমিক বলো, ইনস্টিটিউশনাল বলো, ওভারঅল রুরাল ডেভেলপমেন্ট বলতে রুরাল সোসাইটির ওভারঅল ডেভেলপমেন্ট, নট অনলি একটা সেক্টরের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তুমি তখনই বলতে পারবে একটা সেক্টরকে যে সেক্টরের
সোসাইটাল, কালচারাল, ফিলোসফিক্যাল, হ্যাঁ, physical, infrastructural, lots of things are correlated with development. সুতরাং রুরাল এরিয়ার প্ল্যানিং, পলিসি, এগুলো সহ যদি বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট হয় আলটিমেটলি, এবং যেই ডেভেলপমেন্টের ফলে রুরাল এরিয়াতে একটা মডেল সোসাইটি গঠন হবে, সেটাকে আমরা তখন রুরাল ডেভেলপমেন্ট বলতে পারবো। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের বিষয়বস্তু। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আজকে পর্যন্ত যা পড়াইলাম, হ্যাঁ, সোশিওলজি থেকে এই সাবজেক্ট ম্যাটার পর্যন্ত, এটার উপর প্রথম 10 মিনিট শুধু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। আমি র্যান্ডমলি আইডি নাম্বার দেখে কল করব, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটার উপর প্রিপারেশন নিয়ে থাকতে হবে, হ্যাঁ, নেক্সট ক্লাসের জন্য। স্যার সাবজেক্ট ম্যাটারের প্রথম স্লাইডটা আরেকবার শো করবেন? দেখতে পারছো? জি স্যার, হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি চলে যাচ্ছে সবাই না? ক্লাস আছে এখন? জি স্যার, আজকের মতো শেষ স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সেই পর্যন্ত সবাই। আসসালামু আলাইকুম স্যার। পিডিএফটা দিয়ে দিন স্যার। স্যার পিডিএফটা দিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।